বাংলার অর্থনৈতিক ইতিহাস নিয়ে যখনই কথা হয় কেমন একটা বিষণ্ণতার সুর শোনা যায়। একসময়ে যে অঞ্চল ছিল ভারতের শিল্প বাণিজ্যের একেবারে কেন্দ্রবিন্দু, আজ সেই তালিকায় সে অনেকটাই পিছিয়ে কেন? আমাদের কাছে বেশ কিছু উৎস আছে যা এই পুরো যাত্রাপথটাকে তুলে ধরেছে, একদম পলাশির যুদ্ধ থেকে আজকের দিন পর্যন্ত। আজকের আলোচনায় আমরা ঠিক এটাই করতে চাই। এই কয়েক শতাব্দীর দীর্ঘ পথ চলার বিভিন্ন পর্যায়ে, উত্থান, শিখর আর তারপর ধাপে ধাপে পিছিয়ে পড়া, এই পুরো টাইমলাইনটা বুঝতে চাই। শুধু ঘটনাগুলো নয়, এর পেছনের জটিল কারণগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করব। একদম ঠিক। কারণ এটা তো কোনো একটা নির্দিষ্ট ঘটনা বা ভুলের ফল নয়। এটা একটা বহুস্তরীয় প্রক্রিয়া। ঐতিহাসিক, রাজনৈতিক, অর্থনৈতিক অনেকগুলো কারণ একসাথে কাজ করেছে দশকের পর দশক ধরে। আজকের আলোচনায় আমরা সেই স্তরগুলোই এক এক করে খোলার চেষ্টা করব। চলান তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক। ১৭৫৭ সাল, পলাশির যুদ্ধ। উৎসগুলো বলছে সেই সময়ে বাংলা ছিল বিশ্বের অন্যতম ধনী একটা অঞ্চল। মসলিন, রেশম, চাল, চিনি কি ছিল না, নদীভিত্তিক বাণিজ্য ছিল একেবারে তুঙ্গে। হ্যাঁ, প্রাক-ঔপনিবেশিক যুগে বাংলার যে সমৃদ্ধি তা তো কিংবদন্তি তুল্য। কিন্তু পলাশির যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন বাংলার রাজস্ব ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ পেল, তখন থেকেই খেলার নিয়মটাই বদলে গেল। এখান থেকেই শুরু হয় সেই বিখ্যাত সম্পদের নির্গমন বা ড্রেন অফ ওয়েলথ। বাংলার সম্পদ ব্রিটেনে চালান হতে শুরু করে। আর এর প্রথম শিকার হয় বাংলার ঐতিহ্যবাহী শিল্পগুলো। একদম, বিশেষ করে বস্ত্রশিল্প। বিশ্ববিখ্যাত মসলিন এবং অন্যান্য হস্তশিল্প ধীরে ধীরে প্রায় ধ্বংসের পথেই এগিয়ে যায়। তার ব্রিটিশদের নিজেদের শিল্প বিপ্লবের স্বার্থে বাংলার শিল্পকে একটা পরিকল্পিত উপায় দুর্বল করা হয়েছিল। অনেকটা তাই বলা যায়। ব্রিটিশদের কারখানায় তৈরি সস্তা কাপড়ের সঙ্গে বাংলার তাঁতিরা পেরে ওঠেনি। এর ওপর ছিল কোম্পানির নানারকম চাপ। ঔপনিবেশিক শোষণের এই প্রথম পর্যায়টা প্রায় ১০০ বছর ধরে চলেছিল, যা বাংলার গ্রামীণ অর্থনীতিকে ভেতর থেকে একেবারে ফাঁপা করে দেয়। কিন্তু এরপর তো একটা বড় পরিবর্তন আসে। ১৯ শতকের দ্বিতীয়ার্ধে, বিশেষ করে সিপাহী বিদ্রোহের পর, বাংলা আবার একটা শিল্প শক্তি হিসেবে উঠে দাঁড়ায়। কলকাতা তখন ব্রিটিশ ভারতের রাজধানী, ক্ষমতার কেন্দ্র। ঠিক, এটাই বাংলার অর্থনীতির ইতিহাসের একটা অত্যন্ত আকর্ষণীয় পর্যায়। একে বলা যেতে পারে বাংলার দ্বিতীয় উত্থান, তবে এবারের রূপটা ছিল অন্যরকম। এটা ছিল ঔপনিবেশিক শিল্পায়ন। হুগলি নদীর দুই ধারে একের পর এক পাটের কল তৈরি হতে লাগল। উত্তরবঙ্গ আর আসামে শুরু হলো চা শিল্পের রমরমা। রানীগঞ্জের কয়লা খনি, রেলওয়ে ইঞ্জিনিয়ারিং শিল্প সব গড়ে উঠল এই সময়ে। আর কলকাতা বন্দর তো তখন ভারতের বৃহত্তম বন্দর হয়ে উঠেছিল। ব্যস্ততম এবং বৃহত্তম। ১৯০০ থেকে ১৯১০ সালের মধ্যে বাংলা ছিল আক্ষরিক অর্থেই এশিয়ার অন্যতম প্রধান একটা উৎপাদন কেন্দ্র। তার বিংশ শতাব্দীর শুরুতে বাংলা তার অর্থনৈতিক সাফল্যের শিখরে ছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় পাট, স্টিল এসবের চাহিদাও তো নিশ্চয়ই হু হু করে বেড়েছিল। হ্যাঁ, সেই সময়টা ছিল স্বর্ণযুগ। কিন্তু মজার বিষয় হল, এই সাফল্যের আড়ালেই ভবিষ্যতের দুর্বলতার বীজগুলো বোনা হচ্ছিল। উৎসগুলো একটা খুব গুরুত্বপূর্ণ দিকে ইঙ্গিত করছে। পুঁজি বা ক্যাপিটাল, যা এতদিন মূলত কলকাতা কেন্দ্রিক ছিল, তা ধীরে ধীরে বোম্বার আজকের মুম্বাইয়ের দিকে সরে যেতে শুরু করে। পার্সি এবং গুজরাটি ব্যবসায়ীরা বোম্বেতে তুলার কল এবং অন্যান্য শিল্পে বিনিয়োগ বাড়াচ্ছিল। কিন্তু কেন? কলকাতায় তো তখন সব রকম সুযোগ সুবিধা ছিল। কারণ বোম্বের ভৌগোলিক অবস্থান আর বন্দরের সুবিধাগুলো পশ্চিমের দেশগুলোর সাথে বাণিজ্যের জন্য বেশি অনুকূল ছিল। এর সাথে যোগ হল আরও দুটো বড় আঘাত। প্রথমটা হল ১৯৪৩ সালের ভয়াবহ দুর্ভিক্ষ, যা বাংলার গ্রামীণ অর্থনীতিকে পুরোপুরি বিধ্বস্ত করে দেয়। লক্ষ লক্ষ মানুষ মারা যায়। আর দ্বিতীয়টা হল ক্রমবর্ধমান শ্রমিক অসন্তোষ এবং রাজনৈতিক উত্তেজনা। এগুলোই ছিল সেই কাঠামোগত দুর্বলতার প্রথম স্পষ্ট লক্ষণ। আর এরপরেই তো এলো সবচেয়ে বড় আঘাত, ১৯৪৭ সালের দেশভাগ। এর অর্থনৈতিক প্রভাব নিয়ে যখন ভাবি, একটা প্রশ্ন মাথায় আসে। পাটের কাঁচামাল যে পূর্ব পাকিস্তানে চলে যাবে আর কলগুলো পশ্চিমবঙ্গে থেকে যাবে, এই বিভাজনটা যে শিল্পকে একেবারে পঙ্গু করে দেবে, এটা কি আগে থেকে অনুমান করা যায়নি? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উৎসগুলো থেকে যা বোঝা যায়,
সেই সময়কার রাজনৈতিক বিভাজনের ডামাডোলে অর্থনৈতিক পরিকাঠামো বা সাপ্লাই চেইনের মতো বিষয়গুলো সেভাবে গুরুত্বই পায়নি। এর ফল হয়েছিল মারাত্মক। বাংলার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লাভজনক শিল্প, পাটশিল্প, এক রাতের মধ্যে কার্যত কাঁচামালহীন হয়ে পড়ল। বেশিরভাগ পাট চাষের উর্বর জমি চলে গেল পূর্ব পাকিস্তানে, আজকের বাংলাদেশে। একদম। আর কারখানাগুলো অসহায়ভাবে দাঁড়িয়ে রইল হুগলির এপারে। এর সাথে তো ছিল বিপুল সংখ্যক শরণার্থীর চাপ। হ্যাঁ, লক্ষ লক্ষ ছিন্নমূল মানুষ সীমান্ত পেরিয়ে চলে আসে, বিশেষ করে কলকাতায়। শহরের পরিকাঠামোর ওপর এর যে কি প্রচণ্ড চাপ পড়েছিল তা অকল্পনীয়। একদিকে প্রধান শিল্পের কাঁচামাল সংকট, অন্যদিকে জনসংখ্যার বিস্ফোরণ। দেশভাগ বাংলার অর্থনীতিকে একটা এমন ধাক্কা দিয়েছিল যা থেকে সে হয়তো আর পুরোপুরি সেরে উঠতে পারেনি। তাহলে দেশভাগ আর কেন্দ্রীয় নীতির জোড়া আঘাতে বাংলার শিল্প তো এমনিতেই দুর্বল হয়ে পড়ছিল, কিন্তু এখানেই তো শেষ নয়। এরপর তো আরও একটা বড় নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তাই না? একদম। যেটুকু শিল্প টিকেছিল তার কফিনে শেষ পেরেকটা পুঁতে দেয় ১৯৫২ সালের একটি কেন্দ্রীয় নীতি, ফ্রেট ইকুয়ালাইজেশন পলিসি। মাল শুল্ক সমতাকরণ নীতি। হ্যাঁ, আচ্ছা, এই নীতির পেছনের যুক্তিটা ঠিক কী ছিল? কেন এমন একটা নীতি আনা হলো যা বাংলার মতো রাজ্যের প্রাকৃতিক সুবিধাটাই কেড়ে নেয়? উৎসগুলো বলছে এর ঘোষিত উদ্দেশ্য ছিল মহৎ, সারা দেশের সমান শিল্প বিকাশকে উৎসাহিত করা, যাতে কোনো একটি অঞ্চল খনিজ সম্পদের কাছাকাছি থাকার কারণে একচেটিয়া সুবিধা না পায়। ভাবনাটা ছিল, যদি কয়লা, লোহা, স্টিল বা সিমেন্টের মতো ভারী কাঁচামাল পরিবহনের খরচ সারা দেশে একই হয়, তাহলে যে কোনো জায়গায় শিল্প স্থাপন করা যাবে। কিন্তু বাস্তবে এর ফল হলো ঠিক উল্টো। ঠিক তাই। এর ফলে যা হলো, পশ্চিমবঙ্গ, বিহার বা ওড়িশার মতো রাজ্যগুলো খনি অঞ্চলের কাছাকাছি থাকার যে প্রাকৃতিক এবং অর্থনৈতিক সুবিধা পেত সেটা পুরোপুরি চলে গেল। আগে এখানে কারখানা করলে পরিবহনের খরচ কম পড়ত। এই নীতির পর সেই সুবিধা আর রইল না। ফলে নতুন শিল্প কারখানাগুলো গুজরাট, মহারাষ্ট্র বা তামিলনাড়ুর মতো পশ্চিম ও দক্ষিণ ভারতের বন্দর শহর বা বড় বাজারের কাছাকাছি স্থাপিত হতে শুরু করল। তার মানে যে রাজ্যগুলির সুবিধা ছিল তারা তা হারালো, আর এই নীতিটা তো অনেক দিন ধরে চলেছিল। হ্যাঁ, এই নীতি ১৯৯৩ সাল পর্যন্ত চালু ছিল। ভাবুন, প্রায় ৪০ বছর ধরে এই নীতি বাংলার শিল্প বিকাশে একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। অনেক অর্থনীতিবিদ এটিকে বাংলার শিল্পায়নের গতি কমে যাওয়ার অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেন। তাহলে দেশভাগ সাপ্লাই চেন ভেঙে দিল, কেন্দ্রীয় নীতি ভৌগোলিক সুবিধা কেড়ে নিল। এর মধ্যেই তো ৬০-৭০-এর দশকে বাংলার রাজনৈতিক পরিস্থিতি পুরো বদলে গেল। খাদ্য আন্দোলন, নকশালপন্থী আন্দোলন। বিনিয়োগের পরিবেশটাই নষ্ট হয়ে গেল। বিনিয়োগকারীরা নিরাপত্তা আর স্থিতিশীলতার খোঁজে মহারাষ্ট্র এবং গুজরাটের মতো রাজ্যে পুঁজি সরিয়ে নিতে শুরু করল। এই ঘটনাটাকেই তো ক্যাপিটাল ফ্লাইট বা পুঁজির স্থানান্তর বলা হয়। হ্যাঁ, শুধু নতুন বিনিয়োগ আসা বন্ধ হলো তাই নয়, অনেক পুরনো কোম্পানি তাদের সদর দফতর কলকাতা থেকে মুম্বাই বা দিল্লিতে সরিয়ে নিয়ে গেল। ডানলপ, ফিলিপস, আইসিআই এর মতো বড় বড় কোম্পানির সদর দফতর একসময় কলকাতায় ছিল। ৭০-এর দশকের মাঝামাঝি সময়ে বাংলা ভারতের শীর্ষ শিল্প রাজ্যের তকমাটা আনুষ্ঠানিকভাবে হারায়। এরপর ১৯৭৭ সালে একটা বড় রাজনৈতিক পরিবর্তন হলো। বামফ্রন্ট সরকার ক্ষমতায় এলো। তাদের নীতিগুলোর ফোকাস তো একদম অন্যদিকে ছিল। ঠিক। তাদের প্রাথমিক এবং প্রধান মনোযোগ ছিল গ্রামীণ বাংলা এবং কৃষি ব্যবস্থার উপর। ভূমি সংস্কার, বিশেষ করে অপারেশন বর্গার মাধ্যমে বর্গদারদের অধিকার সুরক্ষিত করা হয় এবং পঞ্চায়েত ব্যবস্থাকে শক্তিশালী করে ক্ষমতাকে একেবারে তৃণমূল স্তরে পৌঁছে দেওয়া হয়। এর ফলে গ্রামীণ অর্থনীতিতে একটা বড় ইতিবাচক পরিবর্তন আসে। কৃষিক্ষেত্রে উৎপাদন বাড়ে এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। এর গুরুত্ব অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু অনেকেই তো বলেন যে অপারেশন বর্গার মতো ভূমি সংস্কার গ্রামীণ বাংলায় একটা বৈপ্লবিক পরিবর্তন এনেছিল। সামাজিক ন্যায়ের দৃষ্টিকোণ থেকে দেখলে শিল্পের স্থবিরতাকে কি সেই সাফল্যের একটা অপরিহার্য মূল্য হিসেবে দেখা যায় না? অবশ্যই, সেই বিতর্কটি রয়েছে এবং এটি একটি বৈধ প্রশ্ন। গ্রামীণ অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব অনস্বীকার্য। কিন্তু সমস্যাটা হলো, এই দুটো বিষয়কে অর্থাৎ গ্রামীণ উন্নয়ন আর শিল্পায়ন একসাথে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো ভারসাম্যমূলক মডেল তখন তৈরি করা যায়নি।
বড় বেসরকারি বিনিয়োগের প্রতি একটা প্রাথমিক অবিশ্বাস বা আস্থাহীনতা ছিল। ফলে পাট, চা, ইঞ্জিনিয়ারিংয়ের মতো বাংলার যে ঐতিহ্যবাহী শিল্পগুলো ধুঁকছিল সেগুলো আরও দুর্বল হতে থাকে। যখন অনেক পরে শিল্পের দিকে নজর ফেরানোর চেষ্টা করা হলো, ততদিনে ভারতের অন্যান্য রাজ্যগুলো দৌড়ে অনেক এগিয়ে গেছে। আর ঠিক এই সময়েই ১৯৯১ সালে ভারতে অর্থনৈতিক উদারীকরণ শুরু হলো। এটা তো বাংলার জন্য একটা ঘুরে দাঁড়ানোর বিরাট সুযোগ ছিল। নিঃসন্দেহে। কিন্তু উৎসগুলো বলছে বাংলা এই সুযোগের সদ্ব্যবহার করতে কিছুটা দেরি করে ফেলে। অন্যান্য রাজ্যগুলো যখন বিদেশে বিনিয়োগ টানার জন্য ঝাঁপিয়ে পড়ছে, বাংলা তখনও তার পুরনো শিল্পকাঠামো এবং নীতি নিয়ে কিছুটা দ্বিধাগ্রস্ত ছিল। পরবর্তীকালে অবশ্যই চেষ্টা করা হয়েছে সল্টলেকে তথ্য প্রযুক্তি হাব মানে সেক্টর 5 বা হলদিয়াতে পেট্রোকেমিক্যাল শিল্প গড়ে তোলার মাধ্যমে নতুন পথে হাঁটার চেষ্টা হয়েছে। কিন্তু সিঙ্গুরের টাটা ন্যানো বিতর্ক তো একটা বড় ধাক্কা ছিল, তাই না? সেটা ছিল একটা যুগান্তকারী ঘটনা। ব্যাপারটা শুধু একটা গাড়ি কারখানা তৈরির চেয়ে অনেক বড় ছিল। এই বিতর্কটি সারা দেশের বিনিয়োগকারীদের কাছে বাংলা সম্পর্কে একটা নেতিবাচক বার্তা পৌঁছে দিয়েছিল, যে এখানে বড় শিল্প স্থাপন করা সহজ নয়। এর ফলে বিনিয়োগকারীদের আস্থায় একটা বড় চিড় ধরে। এই একই সময়ে কর্ণাটক, মহারাষ্ট্র, গুজরাট বা তামিলনাড়ুর মতো রাজ্যগুলো তথ্য প্রযুক্তি, অটোমোবাইল এবং অন্যান্য নতুন শিল্পে বিনিয়োগ টেনে অনেক এগিয়ে যায়। তাহলে এতগুলো স্তর পেরিয়ে এসে বর্তমানে বাংলার অর্থনৈতিক চিত্রটা ঠিক কি দাঁড়িয়েছে? উৎসগুলো বলছে বাংলা এখন আর শীর্ষ শিল্পরাজ্য নয়, কিন্তু অর্থনীতি স্থিতিশীল। হ্যাঁ, অর্থনীতি স্থিতিশীল হয়েছে, জিডিপি বাড়ছে, কিন্তু এই বৃদ্ধির চরিত্রটা বদলে গেছে। এখনকার বৃদ্ধি মূলত পরিষেবা খাতের মানে সার্ভিস সেক্টরের উপর নির্ভরশীল, যেমন তথ্য প্রযুক্তি, পর্যটন, লজিস্টিক্স এবং বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা এমএসএমইস। কিন্তু বড় মাপের উৎপাদন শিল্প বা ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে বাংলা এখনও পশ্চিম বা দক্ষিণ ভারতের রাজ্যগুলোর তুলনায় বেশ কিছুটা পিছিয়ে। উৎসগুলোতে কিছু বেশ উদ্বেগজনক পরিসংখ্যানও আমার চোখে পড়েছে। যেমন ভারতের মোট জিডিপিতে বাংলার অংশ ১৯৬০-৬০-এর সময় ছিল প্রায় ১০.৫%। সেটা কমে ২০২৩-২৪-এ দাঁড়িয়েছে 5.6%। এটা তো প্রায় অর্ধেক হয়ে গেছে। পরিসংখ্যানগুলো সত্যিই চিন্তার। শুধু তাই নয়, আরও কিছু তথ্য রয়েছে। যেমন মাধ্যমিক স্তরের স্কুল ছুটের হার জাতীয় গড়ের প্রায় দ্বিগুণ। কলকাতা বিশ্বের অন্যতম যানজটপূর্ণ শহর। এর সাথে প্রশাসনিক ব্যর্থতা, রাজনৈতিক হিংসা এবং বিচার ব্যবস্থায় দীর্ঘসূত্রতার মতো সমস্যাগুলো তো রয়েছেই। একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে ২০১১ সাল থেকে প্রায় ৬,৯০০ কোম্পানি তাদের রেজিস্টার্ড অফিস পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে নিয়েছে। দাঁড়ান, ৬,৯০০ কোম্পানি, এটা তো একটা বিশাল সংখ্যা। এর সাথে তো আরও একটা ভয়ঙ্কর তথ্য আছে, তাই না? দক্ষ যুবকদের রাজ্য ছেড়ে চলে যাওয়া নিয়ে। ঠিক এই উদ্বেগটাই উৎসগুলোতে বারবার উঠে এসেছে। ২০১০ সাল থেকে ১১ লক্ষেরও বেশি দক্ষ এবং শিক্ষিত যুবক ভালো সুযোগের জন্য রাজ্য ছেড়েছেন। এটা শুধু অর্থনৈতিক সমস্যা নয়, এটা একটা সামাজিক সংকট। একেই বলা হচ্ছে ব্রেন ড্রেন। যখন রাজ্যের সেরা ছেলেমেয়েরাই ভবিষ্যতের খোঁজে বাইরে চলে যায়, তখন রাজ্যের ভেতরের উদ্ভাবন এবং বিকাশের সম্ভাবনা স্বাভাবিকভাবেই কমে আসে। ভবিষ্যৎটা গড়বে কে? তাহলে পুরো আলোচনাটা শুনলে মনে হচ্ছে এটা কোনো একটা নির্দিষ্ট ভুলের ফল নয়, বরং প্রত্যেক দশকে একটা করে বড় ধাক্কা এসেছে। কখনো দেশভাগ, কখনো কেন্দ্রীয় নীতি, কখনো বা রাজনৈতিক অস্থিরতা। সব মিলে মনে হচ্ছে বাংলা সময়ের সাথে নিজেকে বদলাতে বা নতুন অর্থনৈতিক বাস্তবতার সাথে মানিয়ে নিতে পারেনি। আপনি একদম ঠিক ধরেছেন। এটাকেই একটা উৎস খুব সুন্দরভাবে সামারাইজ করেছে। সেখানে বলা হয়েছে, বাংলার পতন হঠাৎ করে হয়নি। এটি ছিল ঔপনিবেশিক যুগের শিল্প থেকে আধুনিক উৎপাদনে রূপান্তরিত হতে না পারার একটি ধীর, বহু পর্যায়ের প্রক্রিয়া। যখন ভারতের অন্যান্য রাজ্যগুলো সেই রূপান্তরটি অনেক দ্রুত এবং সফলভাবে সম্পন্ন করেছে। এটা কোনো আকস্মিক পতন নয়, এটা একটা দীর্ঘমেয়াদী রূপান্তরের ব্যর্থতা। এই পুরো আলোচনা থেকে একটা বড় প্রশ্ন উঠে আসছে, যা আমাদের শ্রোতারাও ভাবতে পারেন। প্রশ্নটা হল যে অঞ্চলের পরিচয়
একসময় শিল্প, বাণিজ্য এবং বুদ্ধিবৃত্তিক ঐতিহ্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল, সেই অঞ্চল কি কেবল পরিষেবা খাত এবং তার মানব পুঁজির হিউম্যান ক্যাপিটাল এর উপর নির্ভর করে তার হারানো অর্থনৈতিক গৌরব পুনরুদ্ধার করতে পারে, নাকি পুরনো শিল্প মহিমা ফিরে পেতে হলে বড় মাপের উৎপাদন শিল্পের পুনরুত্থান বা পুনরুজ্জীবন অপরিহার্য? এই প্রশ্নটির উত্তরের মধ্যেই হয়তো বাংলার ভবিষ্যৎ পথ লুকিয়ে আছে।